আমরা প্রথমেই মানে মূল আলোচনায় আপনাকে একটু আপনার নিয়োগটা নিয়ে আমরা একটু আপনাকে প্রশ্ন করতে চাই যে 2024 সালে 8 আগস্ট আপনি যখন বাংলাদেশের সপ্তদশ অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব গ্রহণ করেন, তখন সবচেয়ে বেশি যেটি বলা হয়েছিল যে আপনি একজন বিএনপি বা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দায়িত্বশীল পদে আছেন, আপনি আওয়ামী লীগের বিপক্ষে অনেক ক্ষেত্রে কোর্টের বাইরে অনেক আপনার একটা নিশ্চিত অবস্থান ছিল। এইটার ক্ষেত্রে অনেকে এটা সমালোচনাও করেছেন যে আওয়ামী লীগ চলে যাওয়ার পর বা 24-এর 5 আগস্টের পর আদালত যে পুনর্গঠন হয়েছে সেখানে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট সব বিএনপি পন্থী আইনজীবীরা কবজায় নিয়েছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চলে গেছে হচ্ছে জামাতপন্থী আইনজীবীদের কাছে। ব্যাপারটাকে আপনি আসলে কীভাবে দেখেন যে আপনাকে একজন দলীয়, আপনি রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা, কিন্তু আপনার দলীয় পরিচয়টা একটু সামনে আসছে? আমি এখানে দলের বাইরে যদি বলি, বাংলাদেশ ওই সময় দুই ভাগে বিভক্ত ছিল। এক ভাগে ছিল পরাজিত ফ্যাসিস্টরা, আর এক ভাগে ছিল বিজয়ী বিপ্লবীরা। আমি বিজয়ী বিপ্লবীদের পক্ষে ছিলাম, আমি ফ্যাসিস্টদের বিপক্ষে ছিলাম। সুতরাং ফ্যাসিস্টদের বিপক্ষে যারা ছিল, নতুন বাংলাদেশ বিনির্মাণে এই বিজয়ীদের মধ্য থেকেই রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা, পাবলিক প্রসিকিউটর সমস্ত জায়গায় এই রাষ্ট্র মেরামতের জন্য যে সঠিক লাইনে নেওয়া দরকার সেই হিসাবে আমাকে নিয়োগ দেওয়া হয়েছে। মাননীয় অ্যাটর্নি জেনারেল, আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে বিজয়ের পক্ষে আমরা যে শক্তিগুলিকে দেখেছিলাম সেগুলি এখন নানাভাবে বিভক্ত হয়েছে এবং তাদের মধ্যে থেকেও কিছু উষ্মা তৈরি হয়েছে। আমি যদি নতুন রাজনৈতিক দল এনসিপির কথা বলি বা জামাত ইসলামের কথা বলি, যে তারা অনেক সময়ই এখন রাজনৈতিক অবস্থানটা মোটামুটিভাবে বিএনপি তাদের প্রধান প্রতিপক্ষ। সেই ক্ষেত্রে আপনি এটা অনুভব করেন কিনা যে আপনি আসলে? এটা অনুভব তো করি, এটা তো অস্বীকার করার কিছু না, বাস্তবতা কেউই অস্বীকার করে না। তবে এটাকে আমি এইভাবে দেখি, সেটা হলো সামনের বাংলাদেশ গড়ার প্রশ্নে দৃষ্টিভঙ্গির পার্থক্য। সামনের বাংলাদেশ গড়ার প্রশ্নে কে কিভাবে বাংলাদেশ গড়বে, কিভাবে ভবিষ্যৎ বাংলাদেশ দেখতে চাই, কোন আদর্শিকভাবে দেখতে চাই, সেই জায়গাটা প্রশ্ন। তবে একটা জায়গা সবার মধ্যে মতৈক্য আছে, সেটা হলো বাংলাদেশে নির্বাচন হতে হবে, গণতন্ত্রে ফিরতে হবে, মানবাধিকার সমুন্নত রাখতে হবে এবং বাংলাদেশে আর কখনো যাতে দিনের ভোট রাতে না হয় সেই প্রশ্নে সবাই এক জায়গা আছে, আইনের শাসনের প্রশ্নে এক জায়গা আছে। নির্বাচন নিয়ে আমি চট করে 2-3টি প্রসঙ্গ যেটি এখন আসছে সেটা একটু আপনার কাছে একটু বলতে চাই। যে এনসিপি দাবি করে আসছে তারা যেহেতু শাপলা প্রতীক পায় নাই, তারা শাপলা প্রতীক কেন পেল না সেটা যদি একটু বলেন। মানে নীতিমালার বড় কোনো পার্থক্য নাই। ওদিকে জামাত বলছে পিআর না হলে, যথেষ্ট পরিমাণে সংস্কার না হলে, জুলাই সনদের বাস্তবায়ন না হলে নির্বাচন হতে দেরি হচ্ছে। আবার বিএনপি যেখানে নিজেই 31 দফা দিচ্ছে সেইখানে কিছু কিছু সংস্কারের ক্ষেত্রে তার আপত্তি থেকে যাচ্ছে। এই অবস্থায় কি আসলে নির্বাচনের মানে নির্বাচনের যে চিত্রটা সেটা আপনি খুব পরিষ্কার দেখতে পান কিনা? আমি পরিষ্কার নির্বাচনের চিত্র দেখতে পাই। প্রথম কথা হলো শাপলা প্রতীক এনসিপিকে না দেওয়াটা, এটা আইনের খুব বেশি বড় ধরনের জটিলতা বলে আমি মনে করি না। এটা দেওয়া যেতেই পারে, দেয়নি বলে ভবিষ্যতেও দেওয়া যাবে না সেটাও আমি মনে করি না। নাম্বার 2 হলো যে জামাত যে পিআর পদ্ধতি চাচ্ছেন, এটা রাজনৈতিক একটা বার্গেনিংয়ের পয়েন্ট। ওকে, আমি মনে করি না যে এটা জামাত তার সভিনিস্ট পজিশন এখানে নেবে, যে এটা না হলেই না। এটা কোরআনের কোনো বাণী না যে এটা চেঞ্জ করা যাবে না। সুতরাং এগুলো আমি খুব বেশি বড় বাধা বলে মনে করি না। নির্বাচন হতেই হবে, নির্বাচন হবে, যথাসময়ে হবে। এবং আপনি কনফিডেন্ট যে নির্বাচন আসলে মানে হতে বড় কোনো বাধা বা যথাসময়ে আমি দেখছি না, আপনি বড় কোনো বাধা দেখেন নাই। সরকারের সাংবিধানিক বৈধতা নিয়ে একটা প্রশ্ন আছে, যে এটা আমরা দেখেছি যে উচ্চ আদালত মানে সংবিধান যেখানে 106 অনুচ্ছেদের অধীনে সুপ্রিম কোর্টের অনুমোদন নিয়ে সরকার গঠনের, যেটা অনেকে বলতেছেন যে বিপ্লবোত্তর জায়গায় এই পুরো ব্যাপারটাই আসলে ঠিক না। আওয়ামী লীগের বা শেখ হাসিনার নিয়োগ করা রাষ্ট্রপতির অধীনে শপথ নেওয়া ঠিক হয় নাই। আপনি জানেন যে আমাদের পরিচিত অনেক চিন্তক বুদ্ধিজীবী এরকম বলছেন যে জুলাই বিপ্লব ছিনতাই হয়ে গেছে এই সংবিধানের অনুসারে শপথ নেওয়াটা বা বর্তমান রাষ্ট্রপতির। আপনি এটাকে কি দেখেন? সংবিধান কি? সংবিধান একটি রাজনৈতিক দলিল, আপনি জানেন এটা। অন্যভাবে বলা যায় এই সংবিধান বা আইন সোশ্যাল কন্ট্রাক্ট থিওরির পার্ট, যেটা হবস, লক, রুশো যে থিওরি দিয়ে গেছে। তার আগেও যদি আপনি যান 622 খ্রিস্টাব্দে মদিনা সনদ,
মদিনা সনদে 8টি হুম, গোষ্ঠী যারা নিজেদের মধ্যে বিভেদে বিভেদ ছিল, করতেছিল, হুম, তারা কিন্তু স্বাক্ষর করে নতুন রাষ্ট্র গঠন করে, হুম, হুম, কিভাবে দেশ পরিচালিত হবে সেটা ঠিক করে। হুম, হুম, এই প্রক্রিয়ার মধ্য দিয়েই একটা বিপ্লব হয়েছে ধরুন বাংলাদেশে। হুম, হুম, মদিনা সনদ একটা আলোক আমাদের সামনে হুম, পথ প্রদর্শক, হুম, সোশ্যাল কন্ট্রাক্ট থিওরি একটা পথ প্রদর্শক। সেইটা যদি ধরেন, আমি 1971 সালে মুক্তিযুদ্ধ, হুম, মুক্তিযুদ্ধের আগে যে পার্লামেন্ট পাকিস্তান সংবিধানের আন্ডারে হুম, নির্বাচিত হয়েছিল, হুম, সেই পার্লামেন্টে সে 72 সালে হুম, হুম, একটা সংবিধান রচনা করলেন। হুম, তার আগে কিন্তু নির্বাচন হয়নি। হুম, 70-এর নির্বাচনের নির্বাচিত পার্লামেন্ট মেম্বাররাই 72 সালে সংবিধান দিলেন আমাকে। হুম, হুম, এইটার মধ্য দিয়ে প্রমাণিত হলো যে বিজয়ী জনগোষ্ঠী হুম, সোশ্যাল কন্ট্রাক্টের মাধ্যমে তারা মনে করেছে হুম, যে হ্যাঁ, আমরা বিজয় অর্জন করেছি, হুম, আমাদের সংবিধান দেবেন যারা, এই পার্লামেন্ট দেবেন। হুম, হুম, আপনি 90-এর কথা চিন্তা করেন, হুম, 82 থেকে 90 পর্যন্ত সংগ্রাম হলো, হুম, আপনি তখন সেই সংগ্রামের পার্ট ছিলেন। হুম, হুম, সেখানে যে আমাদের খুব ফন্ড, সেখানে যে সেই memory। ফরম্যাটটা দেখেন, হুম, সেই ফরম্যাটে এরশাদ হুম, পদত্যাগ করতে চাইলেন, প্রশ্ন আসলো কার কাছে করবেন। হুম, হুম, তখনকার সাংবিধানিক বিধান অনুসারে হুম, উপরাষ্ট্রপতি ছিলেন হুম, মওদুদ সাহেব। জি, 3 দলীয় রূপরেখায় বলল যে আমরা মওদুদ সাহেবকে চাই না, হুম, প্রধান বিচারপতির কাছে হস্তান্তর করতে হবে। হুম, হুম, প্রশ্ন আসলো প্রধান বিচারপতির কাছে সাংবিধানিকভাবে হস্তান্তর করা সম্ভব না। না, তখন উনি রিজাইন করলেন, হুম, উনি উপরাষ্ট্রপতি নিয়োগ হলেন কিন্তু এরশাদের আন্ডারেই, হুম, হুম, এরশাদের কাছেই শপথ নিলেন। হুম, তারপরে তার হাতে ক্ষমতা হস্তান্তর করলো। হুম, হুম, তারপর আবার উনাকে পাঠানো হলো প্রধান বিচারপতি সংবিধান করে। সংশোধন এই করে। সবকিছুই কিন্তু সংবিধানের একাদশ সংশোধনের মধ্য দিয়ে হুম, রেট্রোস্পেক্টিভ ইফেক্ট দেওয়া হলো। হুম, এইটাই কিন্তু পার্ট অফ সোশ্যাল কন্ট্রাক্ট, ওকে, এটাই পার্ট অফ সোশ্যাল কন্ট্রাক্ট। তার থেকেও স্ট্রং পজিশন ধরেন একটা জিনিস আসলো, সেটা হলো 2007 সালে হুম, 111 হলো, হুম, 90 দিনের মধ্যে নির্বাচন করার কথা, হুম, ওনারা 2 বছর সেই সরকার টেনে নিয়ে গেলেন। হুম, আমাদের ডক্ট্রিন অফ নেসেসিটি অ্যাপ্লাই করে বলা হলো হুম, যে সুতরাং ব্যত্যয় ঘটলেও ডক্ট্রিন অফ নেসেসিটিতে হুম, এইটাকে ওনারা রেট্রোস্পেক্টিভ ইফেক্ট দিয়ে হুম, সুপ্রিম কোর্ট জাস্টিফাই করলেন। হুম, ওই সময় কিন্তু 106 ছিল না, হুম, ওই সময় হাতে কিছুই ছিল না। হুম, এই জায়গাটা এসে 106-এ একটা ওপিনিয়ন নেওয়া হয়েছে। হুম, অনেকেই প্রশ্ন করছেন 106-এর ওপিনিয়নের বাইন্ডিং ইফেক্ট নাই। ইয়েস, বাইন্ডিং ইফেক্ট নাই, হুম, বাট 106-এর ওপিনিয়ন যখন বলা হচ্ছে দিস ইজ এ বৈধ হুম, স্টেপ অফ দি গভর্নমেন্ট, রাষ্ট্রপতির, একটা রাষ্ট্রপতি কি করতে পারতেন ওই সময়? হুম, বাংলাদেশের জরুরি অবস্থা, যেভাবেই হোক হুম, একজন প্রধানমন্ত্রী হুম, পালিয়ে গেছেন, হুম, বাংলাদেশের যেভাবেই হোক হুম, ক্যাবিনেট পালাইছে, হুম, পার্লামেন্ট মেম্বাররা পালিয়েছেন। হুম, এই পরিস্থিতিতে রাষ্ট্রপতি তার দেশ পরিচালনার জন্য, হুম, সরকার পরিচালনা উনিই ছিলেন, রাষ্ট্রপতিও পালিয়ে যেতে পারতেন। হুম, গেলে কি হতো? গেলে এরা মিলে একটা বিপ্লবী সরকার গঠন করত। যদি সে সরকার গঠন করে এই সংবিধানকে আপনার বাইপাস করে ইললিগাল ডিক্লেয়ার করে নতুন সংবিধান রচনা করতেন, যেটা 70 সালের পরে আমাদের সংবিধান রচনা হয়েছে, হ্যাঁ, হ্যাঁ, সেটা করতে পারতেন। এই রাষ্ট্রপতি সেই জায়গার থেকে, হুম, এই রাষ্ট্রপতি এই সংবিধানের প্রতি আস্থা রেখেই এই রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের কাছে ওপিনিয়নের জন্য পাঠিয়েছেন, এবং সেই ওপিনিয়নকে রাষ্ট্রপতি মনে করেছেন জাস্ট অ্যান্ড প্রপার ওপিনিয়ন। সেটাকে কমপ্লাই করে একটা ইন্টারিম গভর্নমেন্ট করেছেন, অ্যান্ড দ্যাট গভর্নমেন্ট ইজ উইদিন দ্য কনস্টিটিউশনাল স্কিম। আপনি 70-এর পরে যে সরকার গঠিত হয়েছে, 72-এর সংবিধান, হুম, 90-এর পরে যে সাংবিধানিক সংশোধনী, সেইগুলোর সাথে যদি একসাথে পড়েন, হুম, এই মুভমেন্ট 24-এর মুভমেন্টের পরে হুম, বাংলাদেশের বিজয়ী হুম, বিপ্লবীরা হুম, যেভাবে মনে করেছেন, তারা যেভাবে মেনে নিয়েছেন, দ্যাট ইজ পার্ট অফ সোশ্যাল কন্ট্রাক্ট। ওকে, ইট হ্যাজ এ লিগ্যাল এইখানে একটা প্রশ্ন থাকতেছে যে আপনি তো বললেনই যদি রাষ্ট্রপতিও পালিয়ে যেতেন তো সেই ক্ষেত্রে তো আসলে একটা বিপ্লবী সরকারই গঠন করা হতো। তাহলে সেই ক্ষেত্রে আমাদের প্রশ্ন হচ্ছে আপনাদের জন্য কি সেই রাষ্ট্রপতিকে রেখে দেওয়া বাইন্ডিংস ছিল, নাকি কেউ কেউ যে বলেন যে সেনাপ্রধান এবং রাষ্ট্রপতিকে রাখতে বিপ্লব যারা করেছেন বা গণ অভ্যুত্থান যারা করেছেন তারা বাধ্য হয়েছেন কোনো বাইরের সরকারের এটা বাধ্যতার বিষয় না, এটা হলো যে ভিন্নমত থাকবেই, হুম, হুম, তাদের মধ্যে ভিন্নমত ছিল, হুম,
অনেকে মনে করছেন রাষ্ট্রপতি যাওয়া উচিত, অনেকে মনে হচ্ছে অমকের যাওয়া উচিত, অনেকে মনে করেছেন যাওয়া উচিত না। ফলে যারা এখানে ড্রাইভিং সিটে ছিল তারা ধরে নিচ্ছে যে বিপ্লবের মেজরিটি ভিউকে হোল্ড করে তারা ওখানে অবস্থান করেছেন এবং তারা মনে করেছেন যে না রাষ্ট্রপতি থাকা উচিত, তারা মনে করেছেন সেনা প্রধানের থাকা উচিত। সেই প্রেক্ষাপটে কিন্তু এটা হয়েছে। এই রাষ্ট্র কাঠামোকে একটা জায়গায় নিয়ে যেতে হলে আমরা কোন ফরম্যাটে নেব তার মেজর স্টেক হোল্ডাররা কি মনে করলেন। 90 সালের 3 জোটের রূপরেখা যেমন হয়েছিল, মেজরিটি পলিটিক্যাল পার্টি যেটা ভিউ হোল্ড করেছিল যে এরশাদকে যেতে হবে, তার ভাইস প্রেসিডেন্টকে যেতে হবে, প্রধান বিচারপতি রিজাইন করে এসে উপরাষ্ট্রপতি হয়ে অস্থায়ী রাষ্ট্রপতি হবেন, ওনাকে আবার ফেরত পাঠানো হবে। 90 সালের কথা যখন উঠলই তখন মানে 90 সালে তো এই 3 দলীয় জোটের রূপরেখাটা অনেকটা আলোচনা করে ঠিক করা হয়েছিল, একটু প্রস্তুতি ছিল, কারণ এরশাদ সাহেব ঘোষণা দিয়েছিলেন নভেম্বরের শেষে এসেই যে তিনি চলে যাবেন, তিনি ডিসেম্বরের 6 তারিখে গেলেন, এটা অনেকটা সময় ছিল। এইটা বলা হয় যে 5 আগস্ট যে শেখ হাসিনা চলে যাবেন বাংলাদেশ থেকে বা পালিয়ে যাবেন, সেটা আসলে কেউই তখন পুরোপুরি জানতেন না। তড়িঘড়ি করে ডিসিশন নেওয়া হয়েছিল এবং সেই ডিসিশনটা নিয়েছিলেন আপনারা মাত্র কয়েকজন, এবং আপনারাই জোর করেছিলেন যাতে সাংবিধানিকভাবে সরকারটা হয়। আমি যদি হাইপোথেটিক্যালি ব্যাপারটা সত্যি ধরে নিই, তাহলে এইটার ক্ষেত্রে কি আপনারা আসলে এই কাঠামোটাই চেয়েছিলেন যে রাষ্ট্রপতি থাকুক, সংবিধানের মধ্যে দিয়ে যাক? এটি অবশ্যই এটা ছিল, সেটা ছিল বলে 106-এ রেফার করা হয়েছে। এবং সেই 106-এ রেফার করাটা অনেক বুদ্ধিজীবী, বিশেষ করে ফরহাদ মজার শুরু থেকে এটা বলে আসতেছেন যে এতে করে আমাদের বিপ্লব ব্যাহত। এটা বললাম যে আমাদের মধ্যে ভিন্নমত থাকবে, এটাই বিউটি। এই ভিন্নমতের পরেও মেজরিটি মনে করছেন যে না এই প্রক্রিয়াটা থাকা উচিত। আপনি হাইন্ডসাইট যদি দেখেন, আপনার কাছে কি মনে হয় যে মানে এইটা? আমি মনে করি যে এটা প্রপার একটা স্টেপ। অনেকে যে বলেন যে এই সংবিধানটা আমাদের একটা বোঝা, এই সংবিধানটার কারণে আমরা আমি মনে করি ব্যক্তিগতভাবে এটা আমার মত, আমি আগে গোড়ায় মনে করি বাংলাদেশের সংবিধান ওয়ান অফ দ্য ফাইনেস্ট কনস্টিটিউশনস ইন দ্য ওয়ার্ল্ড। ওকে, অনেকে এটাকে ছুঁড়ে ফেলে দিতে চাচ্ছেন, অনেকে বলছেন যে অনেকে অনেকভাবে চিন্তা করতে পারেন, বাট আমার কাছে মনে হয় যে এখনো একটা সংবিধানের বিউটি নির্ভর করে সেই সংবিধান তার দেশের নাগরিকদের উইথ অল দি অ্যামেন্ডমেন্টস ডান বাই শেখ হাসিনা। আপনি কি এটাকে অ্যামেন্ডমেন্টগুলো তো ব্ল্যাক অ্যামেন্ডমেন্টসগুলো আমরা বাতিলের পক্ষে। ওকে, দ্যাট ইজ নট দ্য ইস্যু। ইস্যুটা হলো যে আমার ফান্ডামেন্টাল রাইটস চ্যাপ্টার, যেটা বাংলাদেশ সংবিধানের ফান্ডামেন্টাল রাইটস চ্যাপ্টার এবং ফান্ডামেন্টাল রাইটসকে এনফোর্স করার মেকানিজম, এই দুইটা জায়গায় হলো আমাদের বেসিক পিলারের একটা জায়গা। ইন্টারেস্টিং। আচ্ছা, এই আলোচনাটা আসলে আরেকটা আলোচনা নিশ্চয়ই আপনি শুনছেন যে বাংলাদেশের প্রধানমন্ত্রী, যাকে আমরা এখন সাবেক বলছি, তিনি পদত্যাগ করছেন কি করেন নাই, পদত্যাগ না করলে তিনি এখনো প্রধানমন্ত্রী থেকে যেতে পারেন কিনা। এইটা প্রথম কথা হলো প্রধানমন্ত্রীর পদত্যাগের কোনো দালিলিক প্রমাণ আমাদের কারো কাছে নাই। শেখ হাসিনা পালিয়ে গেছে, হ্যাঁ, এটা ধ্রুব তারার মতো সত্য, কিন্তু উনি পদত্যাগ করেন নাই, পদত্যাগপত্র নাই। দ্বিতীয়ত হলো যে যখন রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের কাছে কোনো রেফারেন্স পাঠান যে উনি পদত্যাগ করে চলে গেছেন, ইট হ্যাজ এ কনক্লুসিভ প্রুফ। সুপ্রিম কোর্ট যখন সেইটাকে বিবেচনায় নিয়ে আপিল বিভাগ একটা ওপিনিয়ন দেন, ইট হ্যাজ এ কনক্লুসিভ প্রুফ। সুতরাং এই জায়গাটা বিতর্ক করে শেখ হাসিনা এখনো প্রধানমন্ত্রী, শেখ হাসিনা পদত্যাগ করেননি, এটা একটা ডেড ইস্যু। এটা এখন বিতর্কের কোনো জায়গায় থাকার সুযোগ আছে বলে মনে করি না। আপনার বক্তব্য নিশ্চয়ই মানে আমরা শুনলাম, বা এটা নিশ্চয়ই ভবিষ্যতেও যদি কোনোদিন এটা পরীক্ষা করা হয় এটা ইতিহাসের অংশ হয়ে থাকলেও। কিন্তু এখানে একটা প্রশ্ন হচ্ছে, সুপ্রিম কোর্টের বিচারকেরা নাকি ওই সময় ক্যান্টনমেন্টে ছিলেন, তারা প্রায় এক ধরনের মানে তারা কি স্বাধীনভাবে রায় দিতে পেরেছেন কিনা, 106-এর ব্যাপারে তাদের মতামত ঠিকমতো দিয়েছেন কিনা, এটাও। নাম্বার ওয়ান, সুপ্রিম কোর্টের বিচারকরা অনলাইনে তারা বসতে পারেন, সে আইন আছে, যেটা অনেক রায় দিয়েছেন কোভিডের সময়। নাম্বার টু, ওনারা যখন শুনানি করেন, আমাকে খালি টেলিফোন করে প্রশ্ন করেছেন এরকম একটা ওপিনিয়নের জন্য আমাদের কাছে আসছে, আমরা মনে করি যে এই পরিস্থিতিতে সরকার রাষ্ট্রপতির একটা ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করা উচিত, আপনি আপনার মতামত কি? আমি বললাম অবশ্যই এটা করা উচিত, এবং সেটা আমি ওপিনিয়ন দিয়েছি পক্ষে, আমার সাবমিশন দিয়েছি। ওপিনিয়নটা দেবেন ওনারা, আপনি সেখানে কিন্তু ওনারা আমাকে বা কাউকে শুনতে বাধ্য না। রাইট,
ওনারা আমাকে কিংবা অন্য কাউকে শুনতে বাধ্য না, দ্যাট ইজ দেয়ার ওপিনিয়ন। দ্যাট ইজ দেয়ার ওপিনিয়ন, রাইট। অ্যান্ড আন্ডার আর্টিকেল 106-এ যখন ওপিনিয়নের বিধান রাখা হয়েছে, ইট শুড হ্যাভ এ প্রাইমেসি। ওকে। দি সুপ্রিম কোর্টস অবজারভেশন অ্যান্ড ওপিনিয়ন হ্যাজ এ প্রাইমেসি। না আচ্ছা, আমি একটু যেহেতু আপনাকে পাইলাম, একটু তাত্ত্বিক জায়গা থেকে একটু বলি যে বাংলাদেশ যেখানে রিপ্রেজেন্টেটিভ সিস্টেম অফ গভর্নমেন্ট, মানে জনগণ যেখানে ক্ষমতার মালিক, সেইখানে আসলে জনগণের উপরে কারো সুপ্রিমেসি থাকে নাকি কোনো পর্যায়ে? মানে 106 কি আসলেই? এবার আসেন, জনগণ ক্ষমতার মালিক, কিন্তু এই জনগণই, জনগণের ইচ্ছার প্রতিফলনই কনস্টিটিউশন। ওকে। কনস্টিটিউশন ইজ পার্ট অফ জনগণের ইচ্ছার প্রতিফলন, যেটাকে আমরা বলছি সোশ্যাল কন্ট্রাক্ট। হ্যাঁ, সোশ্যাল কন্ট্রাক্ট থিওরির পার্ট হিসেবে এটা সামাজিক চুক্তি। জনগণই চুক্তি করেছে আমার এমন একটি সংবিধান থাকবে যেখানে সংকটকালীন সময়ে রাষ্ট্রপতি অ্যাপিলেট ডিভিশনের কাছ থেকে ওপিনিয়ন চেক করবেন। এটা জনগণের ইচ্ছারই প্রতিফলন। আপনি জনগণের ইচ্ছারই প্রতিফলন মনে করতেছেন। আপনি যদি ওই সময়কার ঘটনাক্রম দেখেন, 8 তারিখে আপনি আসলেন, 9 তারিখে তারা ওপিনিয়ন দিলেন, 106 8 তারিখে ওপিনিয়ন দিলেন, 8 তারিখে তারা ওপিনিয়ন দিলেন, 9 তারিখ পার হওয়ার পরে 10 তারিখে সাবেক প্রধান বিচারপতি একটা ফুল কোর্ট রেফারেন্স ডাকছিলেন। সেই সময় আদালত অঙ্গনে কেউ না, উচ্চ আদালত প্রাঙ্গণের বাইরের মানুষদের চাপে মিছিলে তারা একসাথে পুরো অ্যাপিলেট ডিভিশন পদত্যাগ করলেন। এইটাকে আপনি আসলে কিভাবে দেখেন? মানে এটা ওনারা ভালো বলতে পারবেন। তবে মনে করা হয়েছে যে পরিস্থিতি তৈরি হয়েছিল, সেই পরিস্থিতিতে শেখ হাসিনার লেসপন্সার হিসাবে, ফ্যাসিস্টদের লেসপন্সার হিসাবে বিচারকদের অনেকেই পার্ট হয়ে পড়েছিলেন। সেখানে বলা হয়েছিল যে বিচারকরা হলো শপথবদ্ধ রাজনীতিবিদ, তাদের কার্যক্রম এমন একটা জায়গায় গেছে। কিন্তু শপথবদ্ধ রাজনীতিবিদ শব্দগুলি বোধহয় আমার যদ্দূর মনে পড়ে যে মানে 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 কোনো একটা জায়গা থেকে কোট করা, মানে আপনি আরো ভালো বলতে পারবেন, কোনো একটা জুরিস্টের জায়গা থেকে মনে কোট করা। শপথবদ্ধ রাজনীতিবিদ কথাটা কি আসলে খুব খারাপ? মানে রাজনীতিবিদ তো এটা আমাদের মানে পলিটিশিয়ান আন্ডার ওথ। আমাদের দেশের সংস্কৃতি, কালচার, রাজনৈতিক পরিবেশ সবকিছু, এবং যিনি বলেছেন বা যারা বলেছেন তাদের পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড, অল দিস হ্যাভ গিভেন এ রং মেসেজ। অল দিস হ্যাভ গিভেন এ রং মেসেজ। এবং এটাকে আমরা মনে করি, আমি মনে করি, বাংলাদেশের মানুষ মনে করে যে সুপ্রিম কোর্টকে পলিটিসাইজ করার জন্য, সুপ্রিম কোর্টকে বিতর্কিত করার জন্য, ন্যায় বিচারের পথকে রুদ্ধ করার জন্য দিজ আর দি ফ্যাক্টরস কাজ করেছে। আপনি এইটাকে একটা ফ্যাক্টর মনে করতেছেন। যদি আমরা আইন অঙ্গনের কথায় আসি, রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তার কাছে আমার এই প্রশ্ন যে গত 1 বছর ধরেই এই জুলাই হত্যাকাণ্ড নিয়ে আমরা ঢালাও মামলা বাণিজ্য হতে দেখেছি, যেটা নিয়ে আসলে আইন উপদেষ্টাও খোদ বলছেন যে মব বা এই ঢালাও মামলাগুলি সরকারের ক্ষেত্রে উনি মনে করেন যে সবচেয়ে দুর্বল জায়গা হয়ে থাকতেছে। আইসিটিতে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট তৈরি হচ্ছে, মানে ইন্টারন্যাশনাল যেটা হচ্ছে ট্রাইব্যুনাল, সেই মানে ইন্টারন্যাশনাল ক্রাইমের ক্ষেত্রে যে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল, মানে মানবাধিকার বিরোধী অত্যাচারের ক্ষেত্রে। এখন শেখ হাসিনার আমলের মতোই এখনকার আসামি শেখ হাসিনা সহ অন্যরা ন্যায় বিচার থেকে বঞ্চিত হবেন এমন অভিযোগ করছেন ডেভিড বার্গম্যান, আমাদের বন্ধু ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া প্রমুখ। সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে গ্রেপ্তারের প্রতিবাদে বর্তমান প্রধান বিচারপতির কাছে খোলা চিঠি দিয়েছেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট জেডাই খান পান্না এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন বিষয়ের অধ্যাপক জনাব এস এম মাসুম বিল্লাহ। তিনি বলছেন যে খায়রুল হক সাহেবের গ্রেপ্তারের ঘটনাটা আসলে বর্তমান ও ভবিষ্যৎ ন্যায় পরিচালন ব্যবস্থার জন্য একটা অশনি সংকেত। আপনি যদি দুইটা বিষয় একটু অ্যাড্রেস করেন, প্রথমে যদি একটু মামলা বাণিজ্যটা নিয়ে একটু বলেন, যে ঢালাও মামলা সেরকমভাবেই হইতেছে যেরকমভাবে আমরা আওয়ামী লীগের আমলে খুব দেখতাম এবং সমালোচনা করতাম। আমি আপনার সাথে জি দুইটার বিষয় নিয়েই আমার দৃষ্টিভঙ্গি সেটা বলতে পারবো। নাম্বার 1, নিশ্চিতভাবেই কিছু মিথ্যা মামলা হচ্ছে এবং যেটাকে প্রিভেন্ট করার জন্য অ্যাটর্নি জেনারেল অফিস থেকেই আমরা ফৌজদারি কার্যবিধির 173-এর এ ধারা সংযোজন করেছি। ওকে, রাষ্ট্র সরকারকে বলে অ্যাডভাইস করেছি, আমরা বলেছি এই মিথ্যা মামলাগুলো প্রিভেন্ট করার জন্য মেকানিজম না থাকলেও দ্রুততম সময়ের মধ্যে সুপিরিয়র পুলিশ কর্মকর্তা
যেমন ডিএমপি এলাকায় পুলিশ কমিশনার, তার তত্ত্বাবধানে আমরা একটা অ্যাড ইন্টারিম ফাইনাল রিপোর্ট দেওয়ার ব্যবস্থা করেছি। এটা আইনে কিন্তু সংযোজন করা হয়েছে। এখন কোশ্চিনটা হলো, আগে মামলাগুলো হতো গায়েবী মিথ্যা মামলা হতো, পুলিশ বাদী হতো। আপনি খোঁজ নেন এখন বাংলাদেশে গত 1 বছর সময়ে পুলিশ বাদী হয়ে একটিও মিথ্যা গায়েবী মামলা করেছেন কিনা, নাম্বার 1। নাম্বার 2, গত 1 বছর সময়ে বাংলাদেশে একজন মানুষও গুমের শিকার হয়েছে কিনা। হয়রাজ গত 17 বছরে বাংলাদেশে 700-র বেশি মানুষ গুমের শিকার হয়েছিলেন ল এনফোর্সমেন্ট এজেন্সির বিরুদ্ধে। গত 1 বছর সময়ে বিএনপির দাবি অনুসারে 60 লক্ষের বেশি মানুষের বিরুদ্ধে গায়েবী মামলা হয়েছে, যার 99% বাদী ছিলেন পুলিশ। গত 1 বছর সময়ে কিন্তু এই জায়গাটা আমরা কন্ট্রোল করতে পেরেছি। এখন আসেন জেডাই খান পান্না সাহেব এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক যেটা লিখেছেন, নিশ্চিতভাবেই সেটা আমরা মনে করি বিবেচনায় নেওয়া উচিত। নিশ্চিতভাবেই জুডিশিয়ারির জন্য এটা একটা অপমানজনক, কিন্তু এটাও আপনাকে মনে করতে হবে নিশ্চিতভাবেই এই ঘটনা এমনও হতে পারে বাংলাদেশের জুডিশিয়ারিকে একটি সঠিক জায়গায় পৌঁছে নিয়ে যাবে। একজন মানুষ, আপনি সুপ্রিম কোর্ট রুলসটা দেখবেন, প্রোনাউন্সমেন্ট অফ জাজমেন্ট যে মুহূর্তে মুখ দিয়ে বের করে ফেলবেন, ইট বিকামস এ জাজমেন্ট। এই জাজমেন্টকে কিন্তু ওই আদালত পরিবর্তন করতে পারবে 2টা প্রক্রিয়ায়। এক, কেউ যদি আপিল করেন, অথবা উনি সুমোটো রিভিউ করতে পারবেন, সেক্ষেত্রে রিভিউয়ের একটা নাম্বার পড়বে। খায়রুল হক সাহেব যেটা করেছেন, প্রথম যে সবাই মিলে একটা অর্ডার করলেন, সেই অর্ডারের মধ্যে বলা হলো আগামী 2টা নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে হবে। হতে পারে না, হবে। আমি আপনাকে লেটিন শব্দ বন্ধ বলে না, উনি বলছেন আগামী 2টা নির্বাচন এই তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে হবে। এটা প্যারাগ্রাফ নম্বর 2। 4টাই তো প্যারাগ্রাফ শর্ট অর্ডারের একটা প্যারাগ্রাফের মধ্যে এটা বলা আছে। জি। এরপরে উনি যখন এটা পরিবর্তন করেছেন, সেই পরিবর্তনটাও এটা পেনাল কোডের 219 ধারা একটা অপরাধ। না, আমি এটাতে ঠিক আছে, নাম্বার 1। নাম্বার 2 হলো যে জেডাই খান পান্না সাহেবরা কথা বলছেন, জেডাই খান পান্না সাহেবরা কোথায় ছিলেন গত 16 বছরে? খুন, গুম, মিথ্যা মামলা, এই যেগুলো হলো, জেডাই খান পান্না সাহেবরা তখন কি এরকম খোলা চিঠি দিয়েছেন? তখন কি খোলা চিঠি দিয়েছেন জেডাই খান পান্না সাহেবরা যে আপনি যে রায় পরিবর্তন করলেন, এই রায় পরিবর্তন করার আইনগত কোনো বৈধতা আপনার নাই? আমার মনে হয় জেডাই খান পান্না সাহেবরা আদালতে বেশ কিছু জায়গায় বেশ কিছু মানে নির্যাতিত লোকের পক্ষে দাঁড়িয়েছেন। আমরা সেই টিমে আমরা একসাথে কাজ করেছি। জি, আপনিও একসাথে কাজ করেছেন। কিন্তু এই জায়গাটা খায়রুল হককে নিয়ে উনি যেভাবে বলেছেন, যে কথাটা বলেছেন, সেটা নিশ্চিতভাবে বলতেই পারেন, এটা তার ফ্রিডম অফ স্পিচ। অ্যাট দি সেম টাইম আমি মনে করি এটা ভবিষ্যৎ জাজ যারা, তারা বিচার বিভাগকে এইভাবে যেভাবে কলঙ্কিত করে আমাদের বিচার বিভাগের ইনস্টিটিউশনের প্রতি যে মানুষের অনাস্থার জায়গা তৈরি করেছিল, তাদের জন্য একটা বড়